नमस्कार श्रोता बंधुरा आमार गल्पेर आसरे सकलकेई स्वागत। आशा करी सकले कुशले आछेन, सुस्थ आछेन। भौतिक काहिनी आजके चतुर्थ पर्व। आज आमी आपनादेर शोनाबो साहित्यिक हरिनारायण चट्टोपाध्यायेर कलमे एकटी भौतिक काहिनी गोयेन्दा ओ प्रेतात्मा। गल्पटी सकले शेष पर्यन्त शुनबेन। भालो लागले अवश्यई एकटा लाइक करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आपनादेर सकलेर भालोबासा और सहयोगिता आमार एकान्त काम्य। जे सकल श्रोता बंधु इतिमध्ये आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करेछेन, तादेर सकलकेई आमार आन्तरिक धन्यवाद। और आमार नतून श्रोता बंधुदेर काछे आमार अनुरोध थाकबे, गल्प शोना होले अवश्यई किन्तु एकटा लाइक करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करबेन। शुरू करছি আজকের গল্প গোয়েন্দা ও প্রেতাত্মা। সন্ধ্যার গাঢ় অন্ধকার নেমেছে। জায়গাটা শহর নয়, শহরতলি। উঁচু নিচু কাকর বিছানো রাস্তা, দুপাশে আকন্দ, ফণিমনসা আর বনতুলসীর ঝোপ। এইসব গাছগাছড়ার জন্য জায়গাটা আরও অন্ধকার দেখাচ্ছে। একটা জীর্ণ পাজর প্রকট বাড়ি। বাড়ির আদি রং কি ছিল বলা মুশকিল। দুই একটা জানলা খুলে ঝুলে ঝুলে পড়েছে। কোনো লোক বাস করে বলে তো মনে হয় না। আশেপাশে কোনো বাড়িও নেই। ফাঁকা মাঠ, মজা পুকুর আর শেয়াল কুকুরের আস্তানা। সহসা অন্ধকার উদ্ভাসিত করে আলোর তির্যক রেখা দেখা গেল। মোটরের হেডলাইট। এই রাস্তায় মোটর মাঝে মাঝে যায়। গোবিন্দপুর যাওয়ার এটাই সোজা পথ। সেখানে তামার সন্ধান পাওয়া গেছে, তাই দলে দলে ব্যবসায়ীরা সেখানেই ছোটে। এই মোটরটা কিন্তু ওই বাড়ির সামনে এসে থামল। মোটর থেকে শার্ট প্যান্ট পরা একটি যুবক নামল, হাতে একটি সুটকেস। টর্চ ফেলে রাস্তা দেখে বাড়ির মধ্যে গিয়ে ঢুকল। লোকটি নামার পরই মোটরটি চলে গেল। যেদিক থেকে এসেছিল সেই দিকেই। নিচের ঘরে মোমবাতির আলো জ্বলে উঠল। বোঝা গেল লোকটি নিচের ঘরেই রয়েছে। এরপর আধ ঘন্টা, তার বেশি নয়, বিদ্যুৎ বেগে একটি জিপ এসে থামল। জিপ থেকে নামলেন একজন ইন্সপেক্টর আর পেছনে দুজন পুলিশ। ইন্সপেক্টর জিপের মধ্যে উকি দিয়ে কাকে যেন লক্ষ্য করে বললেন, কি হে, এই বাড়িটাই তো? ভেতর থেকে উত্তর এলো, আগে হ্যাঁ হুজুর। ঠিক আছে, চল। সামনে পিছনে দুজন পুলিশ, মাঝখানে ইন্সপেক্টর বাড়ির দিকে এগিয়ে গেল। দরজা ঠেলবার আগে ইন্সপেক্টর কোমরের রিভলভার হাতে নিলেন। জিপ এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই মোমবাতির আলো নিভে গিয়েছিল। সমস্ত বাড়ি জুড়ে অন্ধকারের রাজত্ব। প্রায় 15 মিনিট করাঘাতের পর ভেতর থেকে আওয়াজ এলো, কে? যাক, হুজুরের কপট নিদ্রা ভেঙেছে। দরজা খুলে গেল। যুবকটি দাঁড়িয়ে সামনেই। হাতের বাতিদানে একটি বাতি। যদিও বাতির কোনো দরকার ছিল না। ইন্সপেক্টরের হাতের টর্চের আলোয় সবকিছুই উদ্ভাসিত। যুবকটির দুটি ভ্রুর মাঝখানে বিরক্তির খাঁজ। রুক্ষ গলায় প্রশ্ন করল, কাকে চাই? ইন্সপেক্টর হাসলেন। পোশাক দেখেই তো বুঝতে পারছেন আমি পুলিশের লোক। এ বাড়ি আমরা সার্চ করব, কারণ আমরা সন্দেহ করি নেপালের থেকে কিছু হাসিস আপনি আমদানি করেছেন এবং একটু আগে সেসব এ বাড়িতে এসে পৌঁছেছে। যুবকটি মুচকি হাসল। এমন আজগুবি খবর কোথা থেকে সংগ্রহ করলেন? ইন্সপেক্টর এই ব্যঙ্গোক্তির কোনো উত্তর দিলেন না।
পুলিশদের দিকে ইশারা করে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বললেন, বাতি জ্বালান, সুইচ কোথায়? কথার সঙ্গে সঙ্গে টর্চের আলো এদিক ওদিক ফেললেন। যুবকটির কণ্ঠে হাসির সুর। সুইচ থাকলে তো পাবেন, এ বাড়িতে কোনো আলো নেই, মোমবাতির ভরসাতেই আছি। সর্বনাশ, বাতি নেই? নির্বান্ধব পুরীতে কি করে থাকেন মশাই? শহরের হইচই আমার একেবারে ভালো লাগে না, তাই মাঝে মাঝে বিশ্রাম নিতে আসি। সেজন্য না চোরা কারবারে সুবিধা বলে? আপনাদের সাথে তর্ক করে আর কোনো লাভ নেই। নিন, কি সার্চ করবেন করুন। এ বাড়ি সার্চ করবার আগে আমাকে সার্চ করবেন না? ইন্সপেক্টর আর চোখে যুবকটির দিকে দেখল। ওর পরনে গেঞ্জি আর লুঙ্গি। এ পোশাকে কিছু লুকিয়ে রাখবে এ সম্ভাবনা কম। তবু ইন্সপেক্টর একজন পুলিশকে বলল, রামবিলাস, তুমি বাবুকে পাহারা দাও, আমি ঘরগুলো খুঁজে দেখি। দুটি মাত্র ঘর। পেছনের বারান্দায় খাবারের ব্যবস্থা। একটা ঘর একেবারেই খালি, দু একটা ভাঙা কাগজের বাক্স রয়েছে। আর এদিকের ঘরে তক্তপোষের ওপর বিছানা আর একটা আলনা। ইন্সপেক্টর সব উল্টে পাল্টে দেখল, এমনকি দেয়ালের গায়ে লাঠির ঠোক্কর দিয়ে দেখল কোনো ফাঁপা আছে কিনা। বিছানাপত্র তছনছ করল। পেছনের বারান্দায় টেবিলের ওপর কয়েকটা পাউরুটি আর মাংস বাটি চাপা দেওয়া। যুবকটি বোধহয় খাওয়ার আয়োজন করছিল। পুলিশ আসতেই বাধা পড়েছে। ইন্সপেক্টর যুবকটির সামনে দাঁড়ালো, বলল, কি করা হয়? চাকরি করি। চাকরি তো বুঝেছি, কিসের? কিউরিও বোঝেন? আমি ইন্ডিয়ান কিউরিও হাউসের প্রতিনিধি। অফিসটা কোথায়? 7 নম্বর ওয়েলফেয়ার স্ট্রিট। ইন্সপেক্টর পকেট থেকে ছোট ডায়েরি বের করে ঠিকানাটা লিখে নিয়ে বলল, এখানে আপনাকে খোঁজ করলে পাত্তা পাওয়া যাবে? পাওয়া তো উচিত। আপনার নাম? অতনু গুপ্ত। নাম কি একটাই? মানে? মানে মহাপুরুষদের অনেক নাম থাকে কি না? মাফ করবেন, এখন আমি খুব ক্ষুধার্ত। আপনার রসিকতার তারিফ করতে পারছি না। আপনার কাজ হয়ে থাকলে যেতে পারেন। যাবার আগে ইন্সপেক্টর শেষবারের মতো টর্চের আলো এদিক ওদিক ফেলল। না, সন্দেহজনক কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তায় এসে ইন্সপেক্টর একজন পুলিশকে বলল, তুলসীচরণ, তোমাকে সারা রাত এখানে পাহারা দিতে হবে। সারা রাত? হ্যাঁ, আমার মনে হচ্ছে রাত্রে এ বাড়িতে কেউ আসবে, মালপত্র হাত বদল হবে। কেউ যদি মোটরে আসে, আমি একলা কি করতে পারি? ইন্সপেক্টর অভয় দিল, তুমি একলা নও, রাত 12টা নাগাদ জিপে করে থানার ছোটবাবু আসবে, তার সঙ্গে পুলিশও থাকবে। তুলসীচরণ ঝোপের আড়ালে আত্মগোপন করল। পুলিশের জিপ বেরিয়ে গেল। পরের দিন ছোটবাবু ইন্সপেক্টরের সঙ্গে দেখা করল। ইন্সপেক্টর প্রশ্ন করল, কি সেন, কি খবর? ছোটবাবু মাথা নেড়ে বলল, না, কোনো খবর নেই। 8:30 বাজতেই বাতি নিভে গেল, ব্যাস, সব চুপচাপ। মশার কামড়ে তো আমাদের প্রাণ যায় যায়। সকাল 8টা পর্যন্ত ছিলাম। মনে হয় ভদ্রলোক তখনও ঘুমোচ্ছে। বেচারামকে পাহারায় রেখে চলে এলাম। বাড়ির পিছনের দিকে খোঁজ নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। সেদিকটায় জঙ্গল, সেদিকে কেউ গেছে বলে মনে হলো না। আশ্চর্য, অথচ যে লোকটা খবর দিয়েছে সে মোটেই বাজে লোক নয়। এর আগে অনেক দামি খবর দিয়েছে।
আর এই কেসে তো প্রায় সঙ্গে সঙ্গেই আমরা বাড়িতে গিয়ে ঢুকে পড়লাম, কিন্তু কিছুই পেলাম না। বেলা বাড়তেই ইন্সপেক্টর বেরিয়ে পড়ল ইন্ডিয়ান কিউরিও হাউস। ইন্সপেক্টর দরজা ঠেলে ম্যানেজারের ঘরে গিয়ে ঢুকলেন। প্রৌঢ় পার্সি ভদ্রলোক পুলিশের লোক দেখে একটু শঙ্কিত হয়ে পড়ল। কি ব্যাপার, আপনাদের এখানে অতনু গুপ্ত কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, গুপ্ত আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ, খুব কাজের ছেলে। গুপ্ত থাকেন কোথায়? শহরের বাইরে, মামুদপুরে। তবে গুপ্ত মাসের বেশিরভাগ দিনই বাইরে কাটায়, বিহার, ইউপি, রাজস্থান। কতদিন গুপ্ত আপনাদের এখানে কাজ করছেন? প্রায় বছর চারেক। তার আগে কোথায় ছিলেন? তা জানি না। এত খোঁজ করছেন কেন বলুন তো? ইন্সপেক্টর কোনো উত্তর না দিয়ে বেরিয়ে এলেন। সব গোলমাল হয়ে যাচ্ছে, হিসেব মিলছে না। পথের মধ্যে ইন্সপেক্টর নেমে পড়ল। বরাত ভালো, বাইরের ঘরেই পারিজাত বক্সী বসেছিলেন, বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভাইপো। ইন্সপেক্টরকে দেখে উচ্ছ্বসিত হয়ে তিনি বললেন, স্বাগতম। কি ব্যাপার গরিবের কুঠিতে? বড় বিপদে পড়ে এসেছি। তা জানি, সুসময় কে আর আমার খোঁজ করে। বলো কি করতে পারি? ইন্সপেক্টর একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। বললেন, ব্যাপারটা এমন কিছু জটিল নয়, খুব সোজা কেস, কিন্তু তদন্ত করতে গিয়ে কোনো কিনারা পাচ্ছি না। ইন্সপেক্টরের কাছ থেকে পারিজাত বক্সী মনোযোগ দিয়ে সব শুনলেন। শেষে বললেন, যে খবর এনেছে সে খুব বিশ্বাসী? আব্দুল খবর এনেছে, তার খবর এ পর্যন্ত ভুল হয়নি। সে বলেছে মারিজুয়ানা আর হাসিস আমদানি করে যে দল, সেই দলে অতনু গুপ্ত আছে, এবং সেদিন সে সুটকেসে ভরে মাল নিয়ে ওই পোড়ো বাড়িতেই উঠেছে। এ একেবারে ধ্রুব সত্য। তবে সার্চ করে আমরা কিছুই পাইনি। পারিজাত বক্সী প্রশ্ন করলেন, অতনুবাবুর বাড়ির সামনে কোনো পাহারা আছে? হ্যাঁ আছে, একজন কনস্টেবলকে মোতায়েন রেখেছি। বাড়িটা ঠিক কোন জায়গায় আমাকে বুঝিয়ে বলো তো। ইন্সপেক্টর নকশা এঁকে বাড়ির অবস্থান বুঝিয়ে দিলেন। পারিজাত বক্সী বললেন, ঠিক আছে, আমি একবার সরেজমিনে তদারকিতে যাব। আমার থাকার দরকার আছে? না না, তোমার কনস্টেবল আমাকে ঠিক চিনবে, আমি ছদ্মবেশে যাব না। ইন্সপেক্টর পারিজাত বক্সীকে নমস্কার করে বেরিয়ে গেলেন। পারিজাত বক্সী কাজের ভার নিলে নিশ্চিন্ত হওয়া যায়। অদ্ভুত বিচক্ষণ শক্তি, অনুধাবন ক্ষমতা, অপরাধ তত্ত্বের সব কিছু তার নখদর্পণে। পুলিশকে বহুবার সাহায্য করেছেন। খোদ বড় কর্তা থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত সকলেই কৃতজ্ঞ। মনে হয় কালে কালে ব্যোমকেশ বক্সীর সমকক্ষ হওয়া কোনো বিচিত্র ব্যাপার নয়। পরের দিন সকালে পারিজাত বক্সী মামুদপুরে গিয়ে হাজির। মোটর একটু দূরে রেখে হাঁটতে হাঁটতে পোড়োবাড়ির সামনে এসে দাঁড়ালেন। যে কনস্টেবল ডিউটিতে ছিল সে এসে সেলাম করল তাকে। খবর কি, বাড়ির বাবু বের হন না? হ্যাঁ সাহেব, বেলা 9:30 নাগাদ বেরিয়ে পড়েন। ফেরেন কখন? তা অনেক রাতে। উনি কোথায় যান খোঁজ রাখো? ছোট দারোগা বাবু চৌরাস্তার পেট্রোল পাম্পে বসে থাকেন। বাবু ওখান থেকে ট্যাক্সিতে ওঠেন। ছোট দারোগা বাবু জিপে করে তাকে অনুসরণ করেন। পার্ক স্ট্রিটের মনোলিনা হোটেলে যান। সেখানে 7 নম্বর ঘর ওর নামে নেওয়া আছে। সারাদিন চুপচাপ হোটেলে নিজের রুমে বসে থাকেন। হোটেলেও আমাদের লোক পোস্টেড আছে। পারিজাত বক্সী আর কিছু বললেন না।
চিন্তা করতে লাগলেন, তাহলে লোকটা কিভাবে মাল পাচার করে, কোন ছিদ্র পথে? হোটেলের রুমটাও নিশ্চয়ই সার্চ করা হয়েছে। কথাবার্তার মধ্যে অতনু বের হয়ে এলো। পরনে শার্ট আর ফুল প্যান্ট, নিতান্ত সাধারণ চেহারা। কোনো দিকে না চেয়ে হনহন করে রাস্তা ধরে চলতে আরম্ভ করল। তার আগেই পারিজাত বক্সী আর কনস্টেবল ঝোপের আড়ালে আত্মগোপন করল। অতনু পথের বাঁকে মিলিয়ে যেতেই পারিজাত বক্সী বললেন, তাহলে রাত পর্যন্ত লোকটার তো আর ফেরার সম্ভাবনা নেই। আমি একটু বাড়ির মধ্যে যাব। যদি কোনো কারণে লোকটি ফেরত আসে, আমাকে হুইসেল বাজিয়ে জানিয়ে দিও। কনস্টেবল ঘাড় নাড়ল। পারিজাত বক্সী দরজার সামনে দাঁড়িয়ে বিস্মিত হলেন। তার ধারণা ছিল দরজায় খুব দামি তালা লাগানো থাকবে, কিন্তু না, একেবারে সাধারণ তালা। পকেট থেকে চাবির গোছা বের করে পারিজাত বক্সী 2 মিনিটে তালা খুলে ফেললেন। ভেতরে ঢুকে এদিক ওদিক দেখলেন। তক্তপোষের ওপর বিছানা গোটানো। বিছানা খুঁজলেন তন্ন তন্ন করে। আলনার জামা কাপড় নেড়েচেড়ে দেখলেন। দেওয়ালে একটা ফটো টানানো। জাদ্রিল চেহারার এক ভদ্রলোক, পাকানো গোঁফ, মিলিটারি পোশাক। বোধহয় অতনু গুপ্তের পূর্বপুরুষদের কেউ হবে। পাশের ঘরটা একেবারে ফাঁকা, কোনো জিনিস নেই। পারিজাত বক্সী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতনু গুপ্তর এ বাড়িতে থাকার রহস্যটা কি তাহলে? অন্য লোকের হাতে মাল কিভাবে, কখন পাচার করল? ঘরের কোণে একটা ছোট্ট টেবিল, তাতে 2খানা বই। নিতান্ত কৌতূহলের বশেই পারিজাত বক্সী বই দুটো তুলে দেখলেন। একটা বই পরলোক রহস্য, অন্যটা মৃত্যুর পর। এ ধরনের লোকেদের এই জাতীয় বই আকৃষ্ট করে? এটাই আশ্চর্য। মনে হলো অতনু গুপ্তের পরলোক তত্ত্বের প্রতি ঝোঁক আছে। পারিজাত বক্সী এরপর বাইরে বেরিয়ে এলেন। এমন তো নয় অতনু গুপ্ত মাল আগেই সরিয়ে ফেলেছে, খালি সুটকেস হাতে নিয়েই এখানে নেমেছে, স্রেফ পুলিশের চোখে ধুলো দেবার জন্য। তবে ছোট সুটকেসটাই বা গেল কোথায়? পার্ক স্ট্রিটের মনোলিনা হোটেল। অতনু গুপ্ত বারান্দায় দাঁড়িয়েছিলেন, নিজের রুমের সামনে। হঠাৎ পেছনে নারী কণ্ঠস্বর শুনে ফিরে তাকালেন। অপরূপ সুন্দরী এক তরুণী, পরনে হালকা নীল শাড়ি আর সেই রঙেরই ব্লাউজ, পাখির বাসার আকারে খোপা বাঁধা। শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, এখানে আর কে আছেন? আপনি তো এইমাত্র সিঁড়ি দিয়ে উঠলেন, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? আমার ঘড়িটা ব্যান্ড ছিঁড়ে পড়ে গেছে। সিঁড়িতে? তাই মনে হচ্ছে, কিন্তু এখন পাচ্ছি না। আমি তো কোনো ঘড়ি টড়ি দেখিনি। কিছু মনে করবেন না, আসলে ঘড়িটা একজন আমায় উপহার দিয়েছিল। এই ঘড়িটা হারিয়ে মনটা বড্ড খারাপ হয়ে গেছে। এরপর অতনু কি একটা ভাবল, তারপর বলল, চলুন আর একবার না হয় সিঁড়িটা খুঁজে আসি। দুজনে সিঁড়ি দিয়ে নামল, ভালো করে খুঁজল। ম্যাটের তলায়, রেলিংয়ের ফাঁকে। না, ঘড়ি কোথাও নেই। বয় বেয়ারা থেকে শুরু করে নানা ধরনের লোক অনবরতই ওঠানামা করছে, তাদের কেউই সরিয়ে ফেলেছে হয়তো। তরুণীটির মুখ বিষণ্ণ। অতনু বলল, পাওয়া গেল না। তরুণীটি তখন ম্লান হাসল। আমার অদৃষ্ট। সেই সময় চা খাবার ঘন্টা পড়ল। অতনু বলল, চলুন চা খেয়ে আসি। তরুণী কিচ্ছু বলল না, অতনুকে অনুসরণ করল। চায়ের টেবিলে দুজনে মুখোমুখি বসে অতনু জিজ্ঞাসা করল, আপনি কত নম্বরে থাকেন? 2 নম্বর।
আমি মাত্র কাল এসেছি। বাবা দিল্লি বদলি হয়ে গেলেন, আমি এখানে বিটি পড়ি। এই হোটেলের ম্যানেজারের সঙ্গে বাবার অনেক দিনের আলাপ, তাই এখানে এসে উঠেছি। আর আপনি? আমি দিনের বেলায় এই হোটেলে থাকি, এক কিউরিও প্রতিষ্ঠানের আমি প্রতিনিধি। এখান থেকে অনেক দূরে আমার বাড়ি, ক্রেতাদের পক্ষে অত দূরে যাওয়া সম্ভব নয়, তারা এই হোটেলে আমার কাছে আসে। তরুণী উচ্ছ্বসিত হয়ে উঠল। কিউরিও, ওসবে আমার খুব আগ্রহ, দুই একটা দেখাবেন আমাকে? নিশ্চয়ই, চা খেয়ে নিয়ে চলুন আমার রুমে। অতনু তরুণীটিকে নিয়ে নিজের রুমে এলো। টেবিলের ওপর ছোট্ট দুটো প্যাকেট, চেয়ারের ওপর মেয়েটি বসল। একটা প্যাকেট খুলে অতনু মেয়েটিকে দেখালো। টেরাকোটার 7টা ঘোড়া, একটি লোক লাগাম ধরে আছে। অতনু বলল, উড়িষ্যার এক শিল্পীর তৈরি, কোণারকের অনুকরণে। 7টি ঘোড়া 7টি রশ্মির প্রতীক। চালক হচ্ছে অরুণ দেব। খুব পুরানো জিনিস, মাটির তলা থেকে পাওয়া। তরুণীটি মূর্তিটা নিয়ে নিবিষ্ট চিত্তে পর্যটন করল, অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর অতনুর হাতে ফেরত দিয়ে বলল, চমৎকার জিনিস, এটার দাম কত? অতনু হাসল। কিউরিওর কোনো নির্দিষ্ট দাম থাকে না, ক্রেতা হিসেবে এর দাম। আমেরিকান মহিলা পাকড়াও করতে পারলে 1000 টাকা দাম হতে পারে। 1000 টাকা একটা মূর্তিতে? তাহলে তো আপনি বড়লোক। 1000 টাকা তো আর আমি পাই না, আমার কমিশন 10%। দ্বিতীয় প্যাকেটটি খোলা হলো। একটা নটরাজ মূর্তি। তরুণী বলল, এই মূর্তিটি কিন্তু সাধারণ, প্রায়শই দেখা যায়। অতনু মাথা নাড়ল, বলল, প্রথম দৃষ্টিতে এই মূর্তি সাধারণ বলে মনে হলেও পায়ের ভঙ্গিটা দেখলে বুঝতে পারবেন। সচরাচর যে নটরাজ মূর্তি আমরা দেখতে পাই তার পায়ের ভঙ্গি এরকম নয়, সেই জন্যই এই মূর্তির আলাদা একটা কদর আছে। এটি পাওয়া গেছে ম্যাঙ্গালোরের কাছে, এক চাষার লাঙলের মুখে। অনেকক্ষণ ধরে বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে দুজনের মধ্যে আলোচনা চলল। তরুণীটি বলল, মাঝে মাঝে এসে কিন্তু আপনাকে বিরক্ত করব। অতনু তখন হাসল, বলল, বিরক্তির কি আছে, দুপুরবেলা তো আমি থাকি, যখন খুশি চলে আসবেন। মেয়েটি তখন বলল, আপনার রুমটা বেশ ঠান্ডা। আমার রুমটার জানলা পশ্চিম দিকে বলে দুপুরের পর থেকেই গরম হয়ে ওঠে, পাখার হাওয়াও গরম, একেবারে পড়াশোনা করতে পারি না। আপনি যখন প্রয়োজন মনে করবেন এ ঘরে চলে আসবেন, আমার কাছ থেকে চাবি নিয়ে নেবেন। তরুণীটি ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়ালো। অতনু তখন জিজ্ঞাসা করল, আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম শিপ্রা নাগ। সেই শুরু। তারপর থেকে প্রতিটি দিন অতনু রোজই নতুন নতুন কিউরিও হোটেলে নিয়ে আসতো। তারপর শাল কুলুজি নির্ণয় চলত শিপ্রার সঙ্গে। মাঝে মাঝে চাবি নিয়ে শিপ্রা এই রুমে চলে আসতো অতনুর অনুপস্থিতিতে, বই খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকত। একদিন অতনু বলল, চলুন কোথাও বেরিয়ে আসি। কোথায়? কাছাকাছি কোথাও, তারপর রাত্রে কোনো হোটেলে ডিনার খেয়ে নেব। সলজ্জ ভঙ্গিতে শিপ্রা নিমরাজি হল। দিন 15 মধ্যে দুজনের মধ্যে মোহময় এক সম্পর্ক রচিত হলো। খুব সকালে অতনু হোটেলে চলে আসতো। বারান্দায় অতনু আর শিপ্রা পাশাপাশি বসত, চায়ের কাপ সামনে নিয়ে। দুপুরে অতনুর রুমেই মজলিস বসত দুজনের।
প্রায় এই হোটেলে কিংবা বাইরে কোথাও ডিনার খাওয়া চলত। দিন 15 পর হঠাৎ একদিন মনোলিনা হোটেলের সামনে পুলিশের জিপ এসে দাঁড়ালো। জিপ থেকে একজন পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে একটি মাঝবয়সী ভদ্রলোক নামল। পেছনে 3 জন পুলিশ। 2 জন পুলিশ অতনুর রুমের সামনে দাঁড়ালো। মাঝবয়সী ভদ্রলোক আর পুলিশ ইন্সপেক্টর প্রথমে 2 নম্বর রুমে ঢুকলো, তারপর বেরিয়ে অতনুর দরজায় করাঘাত করল। অতনু দরজা খুলে পিছিয়ে গেল, বলল, কি ব্যাপার? পুলিশ ইন্সপেক্টর রুক্ষ কণ্ঠে বলল, কি ব্যাপার তাই জানাতেই তো আপনার কাছে আসা। তার মানে? মানে শিপ্রা দেবী কোথায়? মিস্টার নাগের মেয়ে? এবার মাঝবয়সী ভদ্রলোক বলল, শুনলাম আমার মেয়ের সঙ্গে আপনার খুব হৃদ্যতা ছিল। এখানকার বন্ধুরা দিল্লিতে আমায় লিখেছিল এখানে ওখানে আপনাদের দুজনকে একসঙ্গে দেখা যেত। অতনু নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, আমার সঙ্গে আলাপ ছিল। শিপ্রা বলেছিল আপনি এলে আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবে। কিন্তু মেয়ে কোথায় আমার? কাল দুপুরে আমার সাথে দেখা হয়েছিল। বলেছিল সন্ধ্যাবেলা প্রফেসরের কাছে যাবে, আমার সঙ্গে দেখা হবে না। আজ সকালে অনেকক্ষণ বারান্দায় অপেক্ষা করেছিলাম, কিন্তু শিপ্রা আসেনি। 2 নম্বর রুমও দেখলাম তালাবন্ধ। ঠিক এই সময় একজন পুলিশ ভেতরে এসে ঢুকল। সাব, টেলিফোন। পুলিশ ইন্সপেক্টর দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। মিনিট 10 পরে ইন্সপেক্টর যখন আবার অতনুর রুমে ঢুকল, সে তখন রীতিমতো উত্তেজিত। মিস্টার নাগের দিকে ফিরে বলল, মিস্টার নাগ, বড় দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, এইমাত্র লালপুর থানা থেকে খবর এলো শিপ্রা নাগের মৃতদেহ পাওয়া গিয়েছে। সে কি? মিস্টার নাগ চেয়ারের ওপর বসে পড়লেন। তার সারা মুখে যেন রক্তের চিহ্ন নেই, চোখ দুটো জলে ভেজা। চলুন মিস্টার নাগ, আমরা এখনই বেরিয়ে পড়ি। তারপর ইন্সপেক্টর অতনুর দিকে রোষ কষাসিত দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার গুপ্ত, আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হলাম। যতক্ষণ না নিজের গতিবিধি সম্বন্ধে সন্তোষজনক উত্তর দিতে পারবেন, ততক্ষণ আপনার মুক্তি নেই। 2 জন পুলিশ অতনুর দুপাশে গিয়ে দাঁড়ালো। তারপর সবাই জিপে গিয়ে উঠল। শহরের বাইরে লালপুর থানা। সেখানে ইন্সপেক্টর কিছুক্ষণের জন্য নেমে গেল। তারপর এক পুলিশ সঙ্গে সঙ্গে আবার উঠল। পচা ডোবার পাশে জরাজীর্ণ একতলা বাড়ি। সকলে সেই বাড়ির সামনে গেল। ইন্সপেক্টর জানলার ভাঙা খড়খড়ি দিয়ে দেখে নিয়ে বললেন, আমাদের এক্ষুনি ভেতরে যাওয়া উচিত হবে না। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক আসবে। তাছাড়া ধুলোতে পায়ের দাগ থাকাও বিচিত্র নয়, সেগুলো মুছে যেতে পারে। সবাই খড়খড়ি দিয়ে দেখল অতনু। একটা কড়ি কাঠে দড়ি বাঁধা, আর শিপ্রা ঝুলছে। জিভটা অনেকটা বেরিয়ে পড়েছে, 2টি চোখ বিস্ফারিত, ঠোঁটের দুপাশে রক্তের দাগ। অতনু চিৎকার করে উঠল, শিপ্রা! ইন্সপেক্টর তীব্র কণ্ঠে বলল, খুব চমৎকার অভিনয় করতে পারেন তো, কিন্তু ওসব অভিনয় পুলিশের লোককে ভোলানো যাবে না। কাল হোটেল থেকে আপনারা 2 জনে বেরিয়েছেন, সে প্রমাণ আমাদের কাছে আছে। সন্ধান করে ট্যাক্সিওয়ালাকেও ধরেছি, সে স্বীকার করেছে আপনাদের লালপুরে নিয়ে এসেছিল। মিস্টার নাগ, আপনার মেয়ের গায়ে গয়না ছিল না? হ্যাঁ ছিল, জড়োয়ার হার আর চুড়ি ছিল। এটা আত্মহত্যা নয়, হত্যা। পোস্টমর্টেম রিপোর্টে সঠিক খবর পাওয়া যাবে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার মেয়ের গায়ে কোনো গয়না নেই।
খুনের মোটিভও বোঝা গেল। অতনু এবার রেগে উঠল। আপনারা মগের মুলুক পেয়েছেন নাকি? যা খুশি তাই করবেন? ইন্সপেক্টরের গলার স্বরও গম্ভীর। আপনার যা বক্তব্য কোর্টে বলবেন। অতনু তখন বলল, আমার উকিলের সাথে আমি কথা বলতে চাই। বেশ, থানায় গিয়ে উকিলকে ফোন করবেন। অতনুকে থানায় নিয়ে আসা হলো। সেখান থেকে অতনু উকিল ভবতোষ মজুমদারকে ফোন করল। উকিলের তখন কোনো খোঁজ নেই। খবর দেওয়া হলো, এলেই যেন থানায় অতনুর সাথে যোগাযোগ করে। বিকালে পোস্টমর্টেম রিপোর্ট এলো। আত্মহত্যা নয়, হত্যা। কেউ গলা টিপে শিপ্রাকে মেরে ফেলেছে, তারপর তার গলায় মোম মাখানো দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট হাতের ছাপ তুলে নিয়েছে। পরের দিন সকালে তারা অতনুর হাতের ছাপ গিয়ে মিলিয়ে নিয়ে দেখবে। সেই সময় অতনুর জুতোর ছাপও নেবে। ইতিমধ্যে ভবতোষ মজুমদার এসে দেখা করল। অনেকক্ষণ অতনুর সাথে কথাও হলো সঙ্গোপনে। তারপর উকিল বলল, কত টাকার জামিন হলে ছাড়তে পারেন? ওসি মাথা নাড়ল। 302 ধারার কেস, নন বেইলেবল, জামিন চলে না। আপনারা তো মশাই শুধু সন্দেহ করছেন। খুনের কেসে প্রত্যক্ষ সাক্ষী খুব কমই থাকে, পরোক্ষ সাক্ষী অনেক আছে। তাছাড়া ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ছাড়বার কোনো প্রশ্নই ওঠে না। আমি তাহলে কোর্টে দরখাস্ত করব। স্বচ্ছন্দে। ভবতোষ মজুমদার বেরিয়ে গেল। থানার পেছনে অন্ধকার এক ঘরে অতনুকে রাখা হলো। খড়ের বিছানা আর এক কোণে একটা জলের কুজো। খাওয়া শেষ হয়ে যেতেই অতনু দেওয়ালে ঠেস দিয়ে বসল। দূরে পেটা ঘড়িতে 12টা বাজার শব্দ। অতনুর চোখে ঘুম নেই। এই কি বিপদে পড়ল সে? মনে হচ্ছে তাকে ঘিরে বিরাট একটা ষড়যন্ত্রের জাল বিস্তৃত করা হয়েছে। এ থেকে উদ্ধার পাওয়া মুশকিল। হঠাৎ খুট করে একটা শব্দ। অতনু চমকে মুখ ফেরালো। তারপরেই মেরুদণ্ডে শীতল একটা শিহরণ অনুভব করল। কোণের দিকে দরজার কাছে শিপ্রা নাগ দাঁড়িয়ে। অতনু তখন বলে উঠল, এ কি, তুমি বেঁচে আছো? শিপ্রা মাথা নেড়ে বলল, না, আমি বেঁচে নেই। আমার এক পুরানো প্রেমিক ঈর্ষার বশে আমাকে হত্যা করেছে। কিন্তু আমি যে জড়িয়ে পড়েছি। জড়িয়ে পড়েছ কারণ তুমি মিথ্যেবাদী। মিথ্যেবাদী? নিশ্চয়। তুমি নেশার জিনিসের চোরা কারবারি, সে কথা আমার কাছে লুকিয়েছ। অতনু ভ্রু কুঞ্চিত করল। বাজে কথা। বাজে কথা? আমি এখন যে লোকে রয়েছি সেখানে আমার অগোচর কিচ্ছু নেই, থাকতে পারে না। আমি জানি তুমি মারিজুয়ানা, হাসিস আর কোকেনের এক বিরাট আন্তর্জাতিক চোরাকারবারির দলের সঙ্গে জড়িত। ঠিক কিনা বলো? অতনু কোনো কথা বলল না। বারবার শিপ্রা একই প্রশ্ন করল, কিন্তু অতনুর কাছ থেকে কোনো উত্তর পেল না। পরপর 3 দিন একই ব্যাপার। কদিনেই অতনুর চেহারা অর্ধেক হয়ে গেল। চোখের কোণে কালি, নিরক্ত ঠোঁট। এরপর ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্টও এসে গেল। শিপ্রার গলায় অতনুর হাতের ছাপ। ঘরের মেঝের জুতোর ছাপের সাথে অতনুর জুতোর ছাপের কোনোই তফাৎ নেই। রিপোর্ট অতনুকে শোনানো হলো। বিস্ফারিত চোখে, বিবর্ণ মুখে অতনু সব শুনল। সে রাত্রে সে আহার্য স্পর্শ করল না। মাঝরাতে আবার শিপ্রা এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে ফাঁসির দড়ি থেকে বাঁচানো আর সম্ভব নয়। আর সম্ভব নয়? কি করে সম্ভব হবে বলো? আমি যা প্রশ্ন করেছিলাম তুমি তার উত্তর দিলে না।
কিন্তু একটার সঙ্গে আরেকটার সম্পর্ক কি? তুমি তো ভালো করেই জানো আমি তোমার হত্যাকারী নই। তবে আমাকে বাঁচাবে না কেন? বাঁচাবো না, কারণ তুমি আমার সাথে প্রতারণা করেছো। এখন যদি আমি স্বীকার করি তাহলে? তাহলে হত্যার অপরাধ থেকে আমি তোমায় বাঁচাবো। আর হাসিস নিয়ে কারবারের ব্যাপারে? তুমি হাসিস কোথায় লুকিয়ে রেখেছো বলো, সেখান থেকে হাসিস আমি সরিয়ে ফেলবো, কেউ তোমায় ধরতে পারবে না। কিন্তু তুমি যদি সবই জানো তাহলে কোথায় হাসিস লুকিয়ে রেখেছি তা তো তোমার অজানা থাকার কথা নয়। শিপ্রা একটু দম নিল, তারপর বলল, কিছুটা বায়ুমণ্ডল পর্যন্ত আমি জানি। মামুদপুর আমার এলাকা নয়, তাই তোমায় জিজ্ঞাসা করছি। তুমি ঠিক আমায় বাঁচাবে? আমরা মিথ্যা বলি না। শিপ্রার কণ্ঠস্বর তীক্ষ্ণ। মামুদপুরে ঘরের ভিতর যে ফটো টানানো আছে তার পেছনে হাসিস আছে। সুটকেস? সুটকেসটা কোথায়? ও সুটকেসটা খোলা যায়, খুললে চাদরের মতো হয়ে যায়। প্রথম দিন আমি লুঙ্গির মধ্যেই পড়েছিলাম, ইন্সপেক্টর টের পায়নি, কারণ আমার বডি সার্চ করেনি। তারপর এক সময় কোটের মধ্যে করে মনোলিনা হোটেলে এনে রেখেছিলাম। পুলিশ আমার পেছনে লেগে রয়েছে বলে এতদিন হাসিস আমি পাচার করতে পারিনি, না হলে মূর্তির মধ্যে করে খদ্দেরের হাতে চলে যেত। শিপ্রা এরপর হাসল, বলল, অশেষ ধন্যবাদ। পারিজাত বক্সির বাইরের ঘরে ইন্সপেক্টর রায় বসেছিলেন, আর এদিকে সোফায় বসেছিল শিপ্রা নাগ। পারিজাত বক্সি হাসলেন। স্বীকার করি, পদ্ধতিটা কিঞ্চিত গ্রাম্য হয়ে গেল, বিশেষ করে ফরেন্সিকের যুগে। অতনুর ঘরে পরলোক তত্ত্ব সম্বন্ধে দুখানা বই দেখেই মতলবটা আমার মাথায় এসেছিল। শিপ্রা আমার শালী, ওর আসল নাম বিজয়া। শখের অভিনয় খুব নাম করেছে, তাই ওকে কাজে লাগালাম। অতনুকে কাবু করতে ওর বিশেষ দেরি হলো না। চোরা কারবারি হোক আর খুনি হোক, এক জায়গায় সবাই দুর্বল। তারপর শিপ্রা ওকে প্রায়ই বলতো, আমাদের মধ্যে যে আগে মারা যাবে সে আরেকজনকে দেখা দেবে। পরের ব্যাপারটা খুব শক্ত নয়। কৃষ্ণনগরের হেমন্ত পালকে দিয়ে শিপ্রার মূর্তি তৈরি হলো। দেখেছ তো কি অদ্ভুত জীবন্ত মূর্তি, রক্তের দাগ, মুখের চেহারা সব কি স্বাভাবিক। আলো ছায়ার রহস্যের মধ্যে সে মূর্তি দেখে আমারই ভ্রম হচ্ছিল। তাছাড়া পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট সবই জাল। তাতে কিন্তু খুব কাজ হলো, অতনু গুপ্ত একেবারেই ভেঙে পড়ল। আমারও সন্দেহ হয়েছিল যে কিউরিও মারফতই চোরাই জিনিস এদিক থেকে ওদিক চালান দেওয়া হয়, তাই শিপ্রা ভাব করে অতনুর কাছ থেকে রুমের চাবি জোগাড় করেছিল। অতনুর অনুপস্থিতির সুযোগ নিয়ে সবকিছুই তল্লাশি করেছে, মূর্তিগুলো, কিন্তু কিচ্ছু পায়নি। তারপর শিপ্রার প্রেতাত্মার আবির্ভাব। কয়েকদিন সুবিধা হলো না, তারপরই অতনু ভেঙে পড়ল, আর স্বীকারোক্তি সবই টেপ রেকর্ডে ধরা হয়েছে। কাজেই সেদিক দিয়ে কোনো অসুবিধা হবে না। ইন্সপেক্টর রায় জিজ্ঞাসা করল, হাসিস? মামুদপুরে অতনুর ঘরে মিলিটারি পোশাকে যে ফটোটা ছিল সেটা আমরা ভেবেছিলাম অতনুর পূর্বপুরুষের ছবি। তার মধ্যে সব পাওয়া গিয়েছে। ছবিটা ফাঁপা, ছবির পোশাকের মধ্যে বেশ ফাঁক, সেখানেই হাসিস সাজানো। রিসবোর্ড ভাঙতেই সব পরিষ্কার হয়ে গেল। পারিজাত বক্সি উঠে দাঁড়ালেন, হেসে বললেন, আমার এবার কাজ শেষ, তোমাদের কাজে শুরু। দেখো, যদি জেরার মুখে অতনু তার সঙ্গীদের নামগুলো বলে, তবে সে সম্ভাবনা খুবই কম। গল্পটি এখানেই শেষ হলো।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।